একটা অসত্য মানুষের পিছনে আমি যতই লড়াই করি আমি তাকেও হ্যাপি রাখতে পারবো না, আমি নিজেও হ্যাপি হইতে পারবো না। মরার আগের দিন পর্যন্ত সে রাসেল মিয়ার নামটা ইউজ করে যাবে। থানায় গিয়ে ডিউটি অফিসারে বলেছি যে আমার নামে নাকি আপনার থানায় মামলা হয়েছে, আমাকে গ্রেপ্তার করুন। ওনার সাথে আমি সংসার করেছি 3 দিন। আমার ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেনমোহরের পুরো টাকাটাই আমি ওনাকে দিয়ে দিব। সে তো মিথ্যাচার এবং সে কথা বলতেই আছে। আমি কিন্তু গ্রেপ্তার হইনি। আমার যখন আমি শুনেছি যে আমার নামে থানায় মামলা হয়েছে, আমি কিন্তু একটা লাইভ করে ওই থানায় গিয়ে ডিউটি অফিসারে বলেছি যে আমার নামে নাকি আপনার থানায় মামলা হয়েছে, আমাকে গ্রেপ্তার করুন। অতএব এটাকে আত্মসমর্পণ বলে। আমি কিন্তু গ্রেপ্তার হইনি, আমাকে গ্রেপ্তার করেনি। ঘটেছিল এটা একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি এবং একটা মিথ্যাচারের শিকার হয়েছি, এবং সে যেভাবেই হোক কৌশলে আমাকে বিবাহ করে। বিবাহের 3য় দিন আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করি, তার সাথে সংসার করব না বলে। আমি পারিবারিকভাবে পরিবারের তার মাকে, তার খালাকে, সবাইকে আমি জানাই, এবং তার সাথে আমার সংসার করা হয়নি। এবং তার ব্যাপারে আমি কিন্তু কোনো কথাই বলতে চাই না, তার ব্যাপারে কথা বলতে আমার ভালো লাগে না। এটা একটা আমার কাছে দুঃস্বপ্ন মনে হয়। আমার কত কাজ, আমি কত ওয়ার্কিং করি, ওইগুলোর অনেক কথা আছে, অনেক কাজ আছে। সে তো মিথ্যাচার এবং সে কথা বলতেই আছে। সে বলুক, সে বলতে বলতে একটা সময় ক্লান্ত হয়ে যাবে, আর বলবে না। কিন্তু আমার কথা হচ্ছে, আমি এই যে রিভেঞ্জ, কাদা ছোড়াছুরিটা, এটা আমি পছন্দ করি না। উনি বলতেছে, উনি বলুক। মিথ্যা দিয়ে আমাকে এই যে আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে এই যে মাঠ, আমাদের পরিচয় সমিতির মাঠ, এখানেও আমাকে কিন্তু লাঞ্ছিত করা হয়েছে। হ্যাঁ, আমাকে এখানেও লাঞ্ছিত করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আমাকে নিয়ে অনেক মিথ্যা অপপ্রচার করানো হয়েছে। এখন ওনার নামে আমি যদি মামলা করে থাকি, তাহলে আমি তো আপনাদেরকে ডাকতাম, আপনাদেরকে বলতাম যে আমি ওনার নামে মামলা করেছি। আমি তো ওনার নামে কোনো মামলা করিনি। কিন্তু আমার ফেসবুকে, আমার মেসেঞ্জার এবং আমার কমেন্টের মধ্যেও সবাই বলতেছে যে রাসেল ভাই, এই যে ওনার নামে মামলা হয়েছে। পরে আমি একটা নিউজে দেখলাম, আপনারা যেটা দেখেছেন, যে হাতিরঝিল থানায় ওনার নামে একটা মামলা হয়েছে, এবং মামলাটা এফআইআর ওয়ারেন্ট হয়েছে মামলাটা। অনেকে দেখলাম ফেসবুকে লিখতেছে যে উনি পলাতক, অনেকে লিখতেছেন যে ওনাকে গ্রেপ্তার করা হোক। আসলে এটা কতটুকু সত্য, এটা আইন দেখবে। এই ব্যাপারে আমি জানি না, এবং আপনারা এটা তল্লাশি করবেন। আমাকে তো সে শুরু থেকে এখন পর্যন্ত ইউজ করে যাচ্ছে, এবং মরার আগের দিন পর্যন্ত সে রাসেল মিয়ার নামটা ইউজ করে যাবে। এখন সে একটা কিছু হইলেই সেখানে আমার নামটা সে কানেক্ট করে দিবে, কারণ আমার নাম কানেক্ট না করলে আমার মনে হয় না যে তাকে কেউ রেসপন্স করবে। সে এই যে শিল্পী সমিতিতেও আসছে আমার নাম ব্যবহার করে। এই গেটে আসার পর আমাকে জিজ্ঞেস করছে যে রাসেল ভাই, সেদিন তো উনি গিয়ে আপনার নামে অনেক মিথ্যাচার করলো, কিন্তু গেট দিয়ে উনি যখন প্রবেশ করে তখন আপনার নাম বলেছিল, যে আমি আমার পরিচয় দিয়ে উনি এফডিসির ভিতরে ঢুকেছিল। তো আমার পরিচয়টা উনি যদিও আইনগতভাবে উনি আর ব্যবহার করতে পারবে না, কিন্তু উনি করে যাচ্ছে। এটা ভেরি সিম্পল কথা। এটা উনি আমার যে পরিচয়টা, ওনারা আমার যে পরিচয়টা ছিল, ওই পরিচয়টা যদি না থাকে, তাহলে আইনগতভাবে উনি আমার পরিচয়টা বহন করতে পারবে না। সম্পর্কের এটা একদম শেষ প্রান্তে আপনার এই এন্ডিং বলতে পারেন, সমাপ্ত বলতে পারেন, এবং শেষ হয়ে গেছে সেটাও বলতে পারেন। দেনমোহর, এটাই তো তার মূল টার্গেট। এটা তো ডেফিনেটলি আমার দিতে হবে। এবং উনি যে দেনমোহরটা একটা বিরাট অ্যামাউন্ট উনি এটা লিখেছেন, উনি নিজেই লিখেছেন। তো এটা তো অবশ্যই আমি আমার ধর্মের প্রতি আমি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেনমোহরের পুরো টাকাটাই আমি ওনাকে দিয়ে দিব। দেনমোহর লিখেছেন উনি 10 লক্ষ টাকা, 10 লক্ষ, এবং এই পুরো 10 লক্ষ টাকাই আমি আদালতে জমা দিব। না, মোটেও পজিটিভ ছিল না। এটা হচ্ছে কি, ওনার সাথে আমি সংসার করেছি 3 দিন। বিয়ের 3য় দিন ওনার এলিগেশন এবং ওনার এই যে বিভিন্ন বিয়ে, উনি চট্টগ্রামে একটা ছেলেকে বিয়ে করেছেন। চট্টগ্রামে গিয়ে ওনার কথিত ভাই যে তুষার, ওনার উকিল ছিল, একটা ছেলে আমজাদুল ইসলাম জ্যাকি নামে, এটা রুমি রহমানের পরে একটা ছেলেকে বিয়ে করে। এটা আমি বিয়ের 3য় দিন জানি। জানার পর আমি সেদিনই আমি বলে দিই যে না, আপনার এত কিছু আমি মেনে নিতে পারবো না। তার পারিবারিকভাবে আমি জানি কোনো মধুর সম্পর্ক ছিল না। হ্যাঁ, বিয়ের দিন, বিয়ের পরের দিন, বিয়ের 2য় দিন উনি আমাকে পেয়ে অনেকগুলো ভিডিও করেছিল। ওইগুলা উনি ডে বাই ডে আস্তে আস্তে ছেড়েছেন। বিয়ের 2য় দিন আমি তো ওনার এত কিছু জানতাম না। তখন ওনার যে এসিড দগ্ধ যে জায়গাটা, এটার মধ্যে আমি চুমু দিয়ে একটা ছবি পোস্ট করেছিলাম, এবং এই ছবিটার পোস্ট করে আমি একটা ব্যাখ্যাও লিখেছিলাম আমার ভেরিফাইড ফেসবুক আইডিতে, যে
বাংলাদেশে যতগুলো এসিড দগ্ধ মেয়ে আছেন বা যারা এরকম পোড়া, তাদেরকে ইন্সপায়ার করার জন্য যে আপনারা মোটেও অবহেলিত না, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না। এই যে এসিড দগ্ধ এরকম মেয়েদের হাত রাসেল মিয়ার মতো মানুষেরা ধরে, এটা আমি বিনয়ের সাথে সেদিন এই ছবিটা আমি তুলেছিলাম। কিন্তু এই ছবিটা তোলার পরে 2 দিন পরেই যে ঘটনাগুলো দেখি, এরপরেই আমি সাথে সাথে ছবিটা ডিলিট করে দিই। কারণ আমার কাছে মনে হয়েছে যে একটা অসত্য মানুষের পিছনে আমি যতই লড়াই করি, আমি তাকেও হ্যাপি রাখতে পারবো না, আমি নিজেও হ্যাপি হইতে পারবো না। একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, উনি যে একদম সম্পূর্ণ মিথ্যার উপরে চলে, এটার একটা এক্সাম্পল দিই। উনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমার নামে একটা অভিযোগ করছে, আমি নাকি ফর্ম বিক্রি করে সদস্য বানাই। অথচ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-2025 ফর্ম এখন পর্যন্ত ছাড়াই হয় নাই। এরপরে উনি বললেন যে আমি নাকি সদস্য বানাই। উনি নামটা একটু ক্লিয়ার করে, এই যে মহিলা ওই বর্ষা চৌধুরী। তো এরপরে উনি বললেন যে আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আমি কিভাবে বানাবো? আমি একজন পূর্ণাঙ্গ সদস্য মাত্র। এই সদস্য বানানোর সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে সেক্রেটারি মহোদয়, সভাপতি মহোদয় এবং বোর্ডে যারা আছেন তাদের। আমি তো বোর্ডের কেউ না, আমি তো প্যানেলের কেউ না, আমি একজন পূর্ণাঙ্গ সাধারণ সদস্য। আমি কিভাবে সদস্য বানাবো? এই যে একটা লম্বা ড্রাফট উনি আমার নামে শিল্পী সমিতিতে জমা দিয়েছেন, আমি আজকে শিল্পী সমিতিতে এসে যখন বলছি, এখানে আমাদের যে জাকির ভাই আছেন, জামান ভাই আছেন, ওনারা আমাকে দেখে ওনারা দুজনই কান্না করে দিছে, মন খারাপ করে ফেলছে যে রাসেল ভাই আপনি এত ষড়যন্ত্রের শিকার হইলেন। আমরা তো এই শিল্পী সমিতির অভিযোগটা দেখার পরই আমরা বুঝতে পারছি যে এই মহিলা উনি আপনাকে নিয়ে কতটুকু মিথ্যাচার করছে। এটা আয়নার মতো পরিষ্কার। না, আমি তাকে মারিনি, এবং এইটা উনি বলছে যে আমি ওনার হাত কাটছি। আমি ওনার হাত কাটিনি। এবং দেখেন উনি নিজেই, আমি যখন বলছি আমি ওনার সাথে সংসার করব না, তখন উনি হারপিক খেয়েছিল। তখন আমি ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। এটা হ্যাঁ, আমি ওনাকে তখন ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তো ঢাকা মেডিকেলে নিয়ে যাই, তখন ঢাকা মেডিকেলের যে ডাক্তার আছেন উনি এটাকে পুলিশ কেস লিখে দিয়েছেন। তো এটাও উনি আদালতে জমা দিয়েছেন যে আমি নাকি ওনাকে মারছি। দেখেন সত্যের জয় কিভাবে হয়। বিজ্ঞ আদালত দেখেছে যে আপনি তো হারপিক খাইছেন, এই যে হারপিকের ওষুধ দিছে। তো হারপিক কি রাসেল মিয়া আপনাকে জোর করে খাইয়েছে? আদালতের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে এটা মিথ্যাচার। এবং হাত কাটার বিষয়টাও বিজ্ঞ আদালতের কাছে স্পষ্ট প্রমাণ হয়ে গেছে। কারণ আমি যখন মনোহর হোসেন দীপজল সাহেবের বাড়িতে আমার গোয়ার ছবির শুটিং করি, আমি মিশা সদাগর জলি, তখনও আমি ওনার সাথে দেখা করব না, কথা বলবো না বলে উনি ওনার হাত কাটে। বিজ্ঞ আদালতের কাছে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে উনি শুধু এইবারই ওনার হাত কাটানে, এর পূর্বে ওনার হাতে দেখবেন যে অনেক লেয়ার পরা আছে হাত কাটার। এগুলো সব আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।